ব্যারোনেস অর্চির দ্য স্কারলেট পিম্পারনেল, এপিসোড 2। স্যালি রান্নাঘরে ব্যস্ত। বিশাল চুলোটায় অনেক পদের রান্না চাপিয়েছে ও। স্যালিকে কাজে সাহায্য করছে অল্প বয়সী দুটি মেয়ে। অবশ্য কতখানি সাহায্য হচ্ছে সে ব্যাপারে স্যালির যথেষ্ট সন্দেহ আছে। মেয়ে দুটি খিলখিল করে হাসতেই ব্যস্ত, কাজে বিশেষ মন নেই তাদের। বৃদ্ধা জেমিনাও আজ রয়েছে রান্নাঘরে। এ মুহূর্তে স্যুপের হাঁড়িতে চামচ নাড়ছে। কী খবর স্যালি? লাগোয়া কফি রুম থেকে উৎফুল্ল কণ্ঠস্বর ভেসে এলো। উফ, ঈশ্বর, হেসে উঠে বলল স্যালি। ওরা এখন চাচ্ছেনটা কি শুনি? বিয়ার ছাড়া আর কি চাইবে? জেমিনার গলায় বিরক্তি। এক মগে কি তেষ্টা মেটে ওই জিমি পিটকিনের? মিস্টার হ্যারিরও খুব তেষ্টা পেয়েছে মনে হলো, বলল মার্থা নামের কিচেন মেটটি। কথাটা বলেই দু বান্ধবীতে আবার হাসতে লাগলো খিলখিলিয়ে। মুহূর্তে মেজাজ চড়ে গেল স্যালির। ছুরিটাকে কষে এক চড় মারতে ইচ্ছে হলো তার। বহু কষ্টে সামলে নিয়ে মন দিল আলু ভাজার কাজে। কী রে স্যালি, এই স্যালি। পর মুহূর্তে বেশ কটা অসহিংসু হাত মগ সমেত নেমে এলো ওক কাঠের টেবিলটিতে সশব্দে। স্যালি, বিয়ার পাবো না নাকি? সারা রাত পার হয়ে যাবে মনে হচ্ছে। বাবার উচিত ওদের বিয়ার সার্ভ করা, আপন মনেই বলল স্যালি। আমরা ব্যস্ত আছি জানি তো। তোমার বাবা মিস্টার হেম্পসিডের সঙ্গে পলিটিক্সের গল্প জুড়েছে, তার কি আর এখন অন্য কিছু ভাবার সময় আছে? মগে বিয়ার ঢালতে ঢালতে বলল জেমিনা। রান্নাঘরের এক কোণে টানানো ছোট্ট আয়নাটার সামনে চলে গেল স্যালি। দ্রুত হাতে চুলে হাত বুলিয়ে কুচিদার ক্যাপটা ঠিকঠাক মতো বসিয়ে নিল মাথায়। তারপর দু হাতে 3টে করে মোট 6টা মগ নিয়ে কফি রুমের দিকে এগোলো। মৃদু হাসি আর লাল আভা ওর মুখে। ফিশারম্যানস রেস্টের কফি রুমটা সত্যিই চমৎকার। লাল টালির মেঝে, গদিমোড়া চেয়ার আর ঝকঝকে তকতকে টেবিলগুলো বহুগুণে বাড়িয়ে দিয়েছে এর সৌন্দর্য। রুচিবানদের আড্ডা মারার মতো জায়গাই বটে। পাবের মালিক মিস্টার জেলিব্যান্ড ধনী লোক, নাক উঁচুও বটে। আরও অনেক ইংরেজের মতো তারও ধারণা ইংল্যান্ড হচ্ছে দুনিয়ার সবচেয়ে সভ্য দেশ। এদেশের বাইরে যারা বাস করে তারা হয় বর্বর নয়তো নরখাদক। ফিশারম্যানস রেস্টে শুধু যে স্থানীয় জেলেরা আড্ডা মারতে আসে তা নয়, লন্ডন থেকে ডোভারের কোচ প্রতিদিন এখান থেকেই ছাড়ে। চ্যানেল পেরিয়ে ইংল্যান্ডে আগত লোকেরা যেমন আসে এখানে, তেমনি ফ্রান্স গমনের ছুড়াও নৌকায় চাপার আগে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে যায়। স্যালির কফি রুমে ঢুকতেই সমস্বরে সবাই ওর কুশল জিজ্ঞেস করতে লাগলো। তা আছো কেমন স্যালি? আমি তো ভেবেছিলাম তুমি বুঝি বয়ডাই হয়ে গেছো, চেঁচালো জিমি প্যাটকিন। হাসলো স্যালি, মগগুলো নামিয়ে রাখলো টেবিলে। এত তাড়া কিসের? ট্রেন ছেড়ে দেবে নাকি? স্যালির হালকা রসিকতায় সবাই খুব একচোট হাসল। এ মুহূর্তে রান্নাঘরে ফেরার তারা দেখা গেল না স্যালির মধ্যে। সুদর্শন যুবক জিমি পিটকিনের সঙ্গে গল্পে মশগুল হলো সে। জিমি স্থানীয় এক জেলে। স্যালির বাবা মিস্টার জেলিব্যান্ড রাজনীতি আর আবহাওয়া নিয়ে তখন আলোচনা করছেন কজন খদ্দেরের সঙ্গে। পুরো সেপ্টেম্বর মাসটাই গরমে আইটাই করেছে সবাই। কিন্তু হঠাৎই গত 2 দিনের প্রবল বর্ষণে আপেল, নাশপাতি সহ সব মৌসুমি ফল নষ্ট হয়ে গেছে। জেলিব্যান্ডরা যখন আলাপ করছেন তখনও বৃষ্টির ছাঁট এসে লেগেছে জানলার সার্সিতে। চিমনি বেয়ে গড়াচ্ছে পানি, নিভিয়ে দিবে যেন ফায়ারপ্লেসের আগুন। সেপ্টেম্বর মাসে এমন বৃষ্টি আর কখনো দেখেছেন মিস্টার জেলিব্যান্ড? জিজ্ঞেস করলেন মিস্টার হেম্পসিড। জ্ঞানী লোক হিসেবে এলাকায় সম্মান রয়েছে তার। পাড়া প্রতিবেশী শ্রদ্ধা করে তাকে। ধর্মশাস্ত্রে অগাধ জ্ঞান ভদ্রলোকের। না, এবারই প্রথম দেখলাম, স্বীকার করলেন মিস্টার জেলিব্যান্ড। এ অঞ্চলে প্রায় তো 7টা বছর কাটিয়ে দিলাম। আমি তো আছি 75 বছর ধরে, বললেন মিস্টার হেম্পসিড। আবহাওয়া দেখে বলে কার সাধ্য এটা এপ্রিল মাস নয় সেপ্টেম্বর? ঠিকই বলেছেন, বললেন জেলিব্যান্ড। আবহাওয়ার কথা বাদ দিন, আমাদের সরকার ফরাসিদের ব্যাপারে কী নীতি নেবে বলে মনে করেন আপনি? কে জানে, সরকার কি আর আমাদের পোছে? তার যা ইচ্ছে তাই করবে, জবাব দিলেন হেম্পসিড। তাই তো করছে, ফরাসি শয়তানগুলো নির্বিচারে অভিজাতদের মেরে ফেলছে, অথচ আমাদের প্রধানমন্ত্রী টু শব্দটিও করছেন না। ওরাই মরুক,
বললেন হেমসিড। রাজনীতির ব্যাপারে মাথা ঘামাতে ভালো লাগে না ওর। উফ, মিস্টার হ্যারি ভয় পাইয়ে দিয়েছিলেন একেবারে। স্যালির কণ্ঠ। কপাল মন্দ স্যালির। তার এই মন্তব্য মিস্টার জেলিব্যান্ডের কানে পৌঁছেছে। খদ্দেরের সঙ্গে মেয়ের মেলামেশা বা কথাবার্তা হোক তা চান না বাবা। স্যালি, ভেতরে গিয়ে কাজ করোগে যাও, ভ্রু কুঁচকে বললেন মিস্টার জেলিব্যান্ড। সারাদিনই তো কাজ করি, মৃদু প্রতিবাদ জানালো স্যালি। বাপ হিসেবে জেলিব্যান্ড খুব কঠোর। তিনি কখনো চান না তার একমাত্র মেয়ে স্থানীয় কোনো জেলেকে বিয়ে করুক, হাজার হলেও মেয়েটি ভবিষ্যতে এই সরাইখানার মালিক হতে যাচ্ছে। আমার কথা শুনতে পাওনি? কড়া গলায় জানতে চাইলেন ভদ্রলোক। এবার আর অমান্য করতে সাহস পেল না স্যালি। লর্ড টনির ডিনার তৈরি করে ফেলো, খুব যত্ন করে করবে। যাও। বিশেষ কোনো অতিথি আসছে নাকি আজ রাতে? জিজ্ঞেস করলো জিমি প্যাটকিন। মন খারাপ হয়ে গেছে তার, স্যালি রান্নাঘরে চলে যাবে বলে। হ্যাঁ, লর্ড টনি কজন ডিউক আর ডাচেসকে নিয়ে ওপার থেকে আসছেন। খুব সম্ভব তিনি এবং তার বন্ধু স্যার অ্যান্ড্রু ফোক্স ওদের জীবন বাঁচিয়েছে। কেন যে লোকে অন্যের ব্যাপারে নাক গলায় বুঝি না। বাইবেলে বলতে চাইলেন মিস্টার হেমসিড। মানুষ মানুষকে খুন করলে আপনার খুব ফুর্তি লাগে না? ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন জেলিব্যান্ড। আমি কিন্তু ও কথা বলিনি, প্রতিবাদ করলেন মিস্টার হেমসিড। কিন্তু মুখ ছুটে গেছে জেলিব্যান্ডের, তাকে থামায় কার সাধ্য? মানে আপনি খুনোখুনি চান? আপনি ফ্রান্সে জন্মালেই ভালো হতো। কি মুশকিল। আমি অত শত বুঝি না, এটুকু বুঝি যে ওই ফরাসিগুলো আমাদের দেশে দুধ পাঠিয়ে বোঝাতে চাইছে তারা ঠিক কাজটাই করছে। আমি যা বুঝি, ইংল্যান্ডে যেসব ফরাসি আসে তারা প্রত্যেকেই স্পাই। কোণের একটি টেবিলে দুজন খদ্দের ডোমিনো খেলতে ব্যস্ত। জেলিব্যান্ডের বক্তৃতা শুনে খেলা থামালো ওরা। ওদের একজন এগিয়ে এলো সরাইখানার মালিকের দিকে। তার ঠোঁটের কোণে এক টুকরো বিদ্রুপের হাসি। সব ফরাসি যে স্পাই তা কিভাবে বুঝলেন? চোস্ত ইংরেজিতে জিজ্ঞেস করলো ও। ওটা কমন সেন্সের ব্যাপার, জবাব দিলেন জেলিব্যান্ড। ইংল্যান্ডের সবাই একথা জানে। আপনার ধারণা সত্যি হলেই ভালো, ধূর্ত হেসে বলল আগন্তুক। দেখবেন আপনার এখানে যেন কোনো স্পাই ঢুকে না পড়ে। আমার এখানে? সশব্দে হেসে উঠলেন জেলিব্যান্ড। পাগল, আমার ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না ব্যাটারা। ওরা নাকি ইংরেজির ইও জানে না, কাজেই ইংরেজি বলতে গিয়ে ফেসে গেলেই ধরে ফেলবো আমি। তারপর এসা প্যাদানি দেব যে বাপের জন্মে আর এমুখও হবে না। আগন্তুক মৃদু হেসে বলল, আপনি খুব সাহসী লোক দেখছি। 20 জন ফরাসিও তো কিছুই নয় আপনার কাছে। আপনার সরাইখানা ওরা ঢোকার সাহসই পাবে না। আপত্তি না থাকলে আসুন না, ওয়াইনের বোতলটা দুজনে শেয়ার করি। বেশ তো, বললেন জেলিব্যান্ড। আগন্তুক দুটো মগে মদ ঢেলে একটা এগিয়ে দিল জেলিব্যান্ডের দিকে। আর যাই বলো না কেন, ফ্রান্স থেকে একটা হলেও কাজের জিনিস আসছে আমাদের দেশে। সেটা হচ্ছে ওদের এই ওয়াইন, বলল আগন্তুক। বিদ্রুপের হাসিটা তখনও লেগে রয়েছে ঠোঁটে। একদম ঠিক, বললেন জেলিব্যান্ড। ওদের ওয়াইন সবাই পছন্দ করে না কেবল ওদের মারামারি কাটাকাটি। সে সময় বেশিরভাগ ইংরেজি জেলিব্যান্ডের মতো একই কথাই ভাবত। রানী মেরি অ্যান্টুইনেটের সুন্দরী বান্ধবী রাজকুমারী ডি লাম্বেল এর হত্যাকাণ্ড নাড়া দিয়ে গেছে ইংল্যান্ডবাসীকে। সাধারণ মানুষ এই অবিরাম নির্বিচারে হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের মতে সব অভিজাত যে উৎপীড়ক ছিল তা তো নয়, কিন্তু ফরাসি জনগণকে একথা বোঝাবে কে? তবে ফ্রান্সের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতেও রাজি নয় কেউ। জনকয়েক বড় গোছের নেতার ধারণা, ফ্রান্সের বন্দী রাজারানীকে মুক্ত করার জন্য ইংল্যান্ডের সেনাবাহিনী পাঠানো উচিত। প্রধানমন্ত্রী অবশ্য এ মুহূর্তে আর কোনো যুদ্ধে জড়াতে মোটেও রাজি নন। তার মতে অস্ট্রিয়ার কর্তব্য ফরাসি রাজা রানীকে উদ্ধার করা। হাজার হলেও রানী অস্ট্রিয়ান। ইংল্যান্ড কেন প্রথম পদক্ষেপ নেবে? জনগণ অবশ্য প্রধানমন্ত্রীর গা বাঁচানো মনোভাবে ক্ষুব্ধ। তারা কূটনীতি বোঝে না, বুঝতে চায়ও না, তারা চলে আবেগে। স্যালি দৌড়ে কফি রুমে চলে গেল। লর্ড অ্যান্টনের ঘোড়াটাকে দেখলাম বাবা, বলল ও। অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য দ্রুত এগোলো, কিন্তু তার আগেই খুলে গেছে দরজা। পরমুহূর্তে ঘরে প্রবেশ করলেন লর্ড অ্যান্টনি। স্যালির নজর খুব চোখা।
বললেন লর্ড। ঠিক দেখে ফেলেছে আমাকে। স্যালি ও তার বাবার সঙ্গে কুশল বিনিময় করলেন তিনি। ডিউক অব এক্সটারের ছেলে লর্ড অ্যান্টনি একজন আদর্শ ইংরেজ যুবক। লম্বা শক্ত সমর্থ লোকটি তার প্রাণখোলা হাসির জন্য শহর আর গ্রাম দু জায়গাতেই সমান জনপ্রিয়। লন্ডনের ড্রয়িং রুমগুলোতে যেমন প্রাণের সঞ্চার হয় তার উপস্থিতিতে, তেমনি গ্রামের সরাইখানাও মেতে ওঠে তাকে পেয়ে। ফিশারম্যান রেস্টের সব খদ্দের চেনে তাকে। ভদ্রলোক প্রায়ই ফ্রান্সে যান। আগুন পোহানোর জন্য ফায়ারপ্লেসের দিকে এগোলেন তিনি। ডোমিনো খেলতে ব্যস্ত আগন্তুক দুজনকে জড়িয়ে পড়লেন তীক্ষ্ণ চোখে। মুহূর্তের জন্য উদ্বিগ্ন দেখালো তাকে, তবে সামনে নিয়ে হাসলেন জেলি ব্যান্ডের দিকে চেয়ে। আপনার এখানে থাকছে নাকি কেউ? জিজ্ঞেস করলেন তিনি। না তো, তবে আজ সন্ধ্যায় কজন মেহমান আসার কথা। কারা? স্যার পার্সি ব্ল্যাকনি ও তার স্ত্রী আসবেন। লেডি ব্ল্যাকনি? অবাক শোনালো লর্ড অ্যান্টনির কণ্ঠস্বর। হ্যাঁ মাই লর্ড। স্যার পার্সির জাহাজের ক্যাপ্টেন খানিক আগে এসেছিলেন। তিনি বললেন লেডি ব্ল্যাকনির ভাই আজ ফ্রান্সে চলে যাবেন। স্যার পার্সি তাই স্ত্রীকে নিয়ে তাকে বিদায় জানাতে আসছেন। আপনার অস্বস্তির কোনো কারণ নেই মাই লর্ড। না না, অস্বস্তি কিসের? তাছাড়া স্যালি যদি মজার মজার খাবার খাওয়ায় তবে আর অন্যদিকে মন দেওয়ার উপায় আছে? ডিনার নিয়ে ভাববেন না মাই লর্ড, বলল স্যালি। টেবিল সাজাতে ব্যস্ত সে। কটা প্লেট সাজাবো? 5টা। তবে খাবার দিয়েও 10 জনের আন্দাজ। আমার বন্ধুরা খুব ক্লান্ত থাকবে তো। ওরা বোধহয় এলেন। স্যালির কণ্ঠে উত্তেজনা। খুর ও চাকার শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছে। তড়িঘড়ি বাইরে বেরিয়ে গেলেন মিস্টার জেলিব্যান্ড 4 জনের দলটাকে অভ্যর্থনা জানাতে। 2 জন পুরুষ ও 2 জন মহিলা এসেছেন। ইংল্যান্ডে স্বাগতম, বললেন লর্ড অ্যান্টনি। 2 হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে গেলেন নবাগতদের দিকে। আপনি নিশ্চয়ই লর্ড অ্যান্টনি? অপেক্ষাকৃত বয়স্কা মহিলাটি বললেন। তার উচ্চারণে বিদেশি ভাব স্পষ্ট। ভদ্রমহিলা কাউন্টেস ডি টার্নি, মেয়ে আর ছেলেকে সঙ্গে নিয়ে ফ্রান্স থেকে পালিয়ে এসেছেন। বাও করলেন লর্ড অ্যান্টনি। তারপর পুরুষ 2 জনের দিকে এগিয়ে গিয়ে উষ্ণ করমর্দন করলেন। স্যালি মহিলাদের ক্লোক খুলতে সাহায্য করল। তারা ফায়ারপ্লেসের গনগনে আগুনের কাছে গিয়ে বসলেন। নবাগতদের নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়লেও ডোমিনো খেলিয়ে লোক 2 জনের কিন্তু এদিকে মন নেই। তারা একবারের জন্য চোখ তোলেনি। ইংল্যান্ডে আসতে পেরে কী যে ভালো লাগছে, বললেন কাউন্টেস। চোখ ছলছল করছে তার। মনে হচ্ছে সব কষ্ট যেন উসুল হয়ে গেছে। স্যার অ্যান্ড্রু ফোক্সকে সঙ্গী হিসেবে কেমন লাগলো? উনি আমাদের জন্য যা করেছেন। ধরে এলো কাউন্টেসের গলা। কোনো দিন ভুলতে পারবো না আমি। ভদ্রমহিলার মেয়ের নাম সুজান। সুন্দরী মেয়েটির মায়াবী চোখ জোড়া এ মুহূর্তে স্যার অ্যান্ড্রুর দিকে একবার চোরা চাহনি দিল। ওর চোখের ভাষা বুঝতে কষ্ট হলো না কারো। ভালোবাসা আর কৃতজ্ঞতা স্পষ্ট সেখানে। তো আমরা এখন ইংল্যান্ডে, বলল মেয়েটি। চারদিকে কৌতূহলী নজর বুলালো। হ্যাঁ, এদেশের মাটি ধন্য হলো এতদিনে, স্মিথ হেসে বললেন স্যার অ্যান্ড্রু। লালের ছোপ লাগলো মেয়েটির গালে। দুজনে যে প্রেমে হাবুডুবু খাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ছাপারে বসা যাক, স্বভাবসিদ্ধ আমোদে গলায় বললেন লর্ড অ্যান্টনি। সবারই নিশ্চয়ই পেট চোঁ করছে। টেবিল ঘিরে বসে পড়ল সবাই। খোশ মেজাজে রয়েছে প্রত্যেকে। রোস্ট আর পুডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নিজেদের নিয়ে এত বেশি মেতে রয়েছে ওরা, অন্য টেবিলের আগন্তুক 2 জন যে উঠে পড়েছে তা খেয়ালই করল না কেউ। কোট গায়ে চালানোর সময় ওদের একজন বিড়বিড় করে বলল, সবাই দেখছি ভালোই আছে। তার সঙ্গী হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে সেধ হলো গিয়ে ওক বেঞ্চটার নিচে, নিঃশব্দে। ঘরের কারো চোখে পড়ল না ব্যাপারটা। প্রথমজন উঁচু গলায় গুড নাইট বলে বেরিয়ে গেল কফি রুম ছেড়ে। সে বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। যাক, আপদ বিদায় হলো শেষ পর্যন্ত, হেসে মন্তব্য করলেন লর্ড অ্যান্টনি। কাউন্টেসের ছেলে উঠে দাঁড়ালো এ সময়, হাতে গেলাস। রাজা জর্জ দীর্ঘজীবী হন, বলে উঠল সে। প্রতিধ্বনি তুলল অন্যেরা।
এবার কাউন্ট ডি টার্নের জন্য টোস্ট করব আমরা, বললেন লর্ড অ্যান্টনি। প্রার্থনা করি তিনিও যেন অল্প কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড পৌঁছে যান। আপনার কথা যেন সত্যি হয়, আবেগে বুঝে এসেছে কাউন্টেসের গলা। ধৈর্য ধরুন ম্যাডাম, বললেন লর্ড অ্যান্টনি। আপনার স্বামীও নিরাপদেই পৌঁছে যাবেন। ঈশ্বরের ওপর সব ছেড়ে দিয়ে বসে আছি, এখন তিনিই ভরসা। প্রার্থনা করা ছাড়া আমার তো আর কিছু করার নেই। আশায় বুক বেঁধে ম্যাডাম, বাধা দিয়ে বললেন স্যার অ্যান্ড্রু, ঈশ্বরের ওপর অবশ্যই ভরসা রাখবেন, তবে আপনার ইংরেজ বন্ধুদেরকেও ভুলে যাবেন না যেন। কি যে বলেন, জবাবে বললেন মহিলা। আপনাদের ওপর পুরোপুরি আস্থা আছে আমার, কিন্তু কি করব বলুন, মন যে মানে না। আমার স্বামী বিপদের মধ্যে পড়ে রয়েছেন, বাচ্চাদের কথা ভাবতে না হলে ওকে ফেলে কখনোই আসতাম না আমি। ওরা আমাকে ছাড়া কিছুতেই আসতে চাইল না। আপনারাও কথা দিলেন আমার স্বামীকে নিরাপদে পৌঁছে দেবেন। সব দিক ভেবে চলে এলাম। আমি তো এখন নিরাপদ, কিন্তু উনি কি করছেন, কেমন আছেন, কিছুই জানি না। আমার আসলে আসাই উচিত হয়নি। কান্নায় ভেঙে পড়লেন ভদ্রমহিলা। সুজান সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করল মাকে। লর্ড অ্যান্টনি ও স্যার অ্যান্ড্রুও ছুঁয়ে গেল ওদের কষ্ট, তবে ওদের সান্ত্বনা জানানোর ভাষা খুঁজে পেলেন না ওরা। আমি জানি, স্যার অ্যান্ড্রুর দিকে চেয়ে বলল সুজান। বাবাকে আপনি ঠিকই পার করে আনতে পারবেন, যেভাবে আমাদের নিয়ে এলেন। ওর কথায় স্যার অ্যান্ড্রুর প্রতি এত বেশি আস্থা প্রকাশ পেল যে হাসি ফুটল সবার মুখে। সব কৃতিত্ব কিন্তু আমাদের নেতার, আমরা তার নির্দেশেই কাজ করি। আপনাদের নেতা মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন কাউন্টেস। অবশ্য নেতা একজন থাকতেই পারে, কথা তো আগে একবারও ভাবিনি। উনি থাকেন কোথায়, ওকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। কিছু মনে করবেন না ম্যাডাম, বললেন লর্ড অ্যান্টনি। সেটা সম্ভব নয়। কেন? কারণ স্কারলেট পিম্পারনেল আড়ালে থেকেই কাজ করতে ভালোবাসেন। কজন বিশ্বস্ত অনুগামী ছাড়া তার পরিচয় জানে না আর কেউ, এবং অনুগামীরাও তার পরিচয় গোপন রাখার ব্যাপারে শ্রুতিবদ্ধ। স্কারলেট পিম্পারনেল? হেসে উঠে জানতে চাইল সুজান। অদ্ভুত নাম তো, এমন নাম কেন, এর মানে কি? সুজানের কৌতূহলী চোখজোড়া স্যার অ্যান্ড্রুর ওপর স্থির। স্কারলেট পিম্পারনেলের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ফুটে উঠেছে দু চোখে। স্কারলেট পিম্পারনেল, বললেন স্যার অ্যান্ড্রু, ইংল্যান্ডের এক জাতের ফুল। অবশ্য দুনিয়ার সবচেয়ে দুঃসাহসী মানুষটির নামও বটে। হ্যাঁ, বলল সুজানের ভাই, আমি ওর নাম শুনেছি। বয়সও নাকি অল্প ওর। প্যারিসে তো সবাই তার নাম জানে। কোনো অভিজাত প্যারিস থেকে পালিয়ে গেলেই পাবলিক প্রসিকিউটর মিস্টার ফোকুয়ে টিনভিল একটা করে কাগজ পান, লাল রঙের একটা ফুল আঁকা থাকে তাতে, তাই না? ঠিক তাই, সম্মতি জানালেন লর্ড অ্যান্টনি। তার মানে ভদ্রলোক আজও অমন একটা কাগজ পাচ্ছেন? হ্যাঁ। ওহ, ভদ্রলোকের চেহারাটা যা হবে না, আমুদে গলায় বলল সুজান। লাল ফুলটা দেখলেই মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হবে তার। স্যার, বললেন কাউন্টেস, আমার কাছে সবই রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। রূপকথায় ভাবুন না, অসুবিধে কিসের? আপনারা আর আপনাদের নেতা কেন এত বড় ঝুঁকি নিচ্ছেন ফরাসিদের জন্য? স্পোর্টস কাউন্টেস, স্পোর্টস, বললেন লর্ড অ্যান্টনি। আমরা খেলা পাগল জাতি। বাঘের থাবা থেকে শিকারকে বার করে আনাও তো এক ধরনের খেলা, তাই না? আর কি কোনোই কারণ নেই? সেটা আপনিই খুঁজে নিন। এটা আমাদের কাছে নিছকই একটা খেলা, জীবনের ঝুঁকি নিয়ে মানুষের চোখে ধুলো দেয়া। অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়লেন কাউন্টেস। এই ধনী যুবকরা শুধুমাত্র আনন্দের জন্য জীবন বাজি রাখছে, গাটের পয়সা খরচ করছে, তা তিনি বিশ্বাস করেনই বা কীভাবে? ফ্রান্সের মাটিতে একবার পরিচয় ফাঁস হয়ে গেলে নিশ্চিত মৃত্যু। তারপরও এই দুঃসাহসী ইংরেজ যুবকদের দলটি বারবার উদ্ধার করে আনছে ফরাসি অভিজাতদের। নিজের পলায়নের কথা ভেবে কেঁপে উঠলেন তিনি। একটা ছ্যাঁকড়া গাড়ির হুডের তলায় লুকিয়ে 2 সন্তানসহ পালিয়ে এসেছেন। বাইরে চিৎকার করছিল জনতা, সব অভিজাতদের কল্লা চাই।
আপনাদের দলে মোট কজন মেম্বার? জিজ্ঞেস করলো সুজান। 20 জন। একজন নির্দেশ দেন, অন্যরা পালন করে। আমরা প্রত্যেকেই ইংরেজ, প্রত্যেকেই শপথবদ্ধ, নেতাকে মানব, নিরীহ মানুষদের উদ্ধার করব। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন, বললেন কাউন্টেস। ফ্রান্সে সবাই খ্যাপা আমাদের ওপর, বিশেষ করে মহিলারা। দীর্ঘশ্বাস ছাড়লেন কাউন্টেস। এদের মধ্যে মার্গারেট সেন্ট জাস্টের কথাই ধরুন। সে সবার সামনে মার্কুইস অফ সেন্ট সির এবং তার পরিবারের কি বদনামটাই না করেছে, আর তার ফলে জীবন দিতে হয়েছে ওদেরকে। মার্গারেট সেন্ট জাস্ট, বলে উঠলেন লর্ড অ্যান্টনি। স্যার অ্যান্ড্রুর দিকে চকিতে চাইলেন। মার্গারেট সেন্ট জাস্ট ঠিক জানেন তো? হ্যাঁ, জবাব দিলেন কাউন্টেস। নামকরা অভিনেত্রী ছিল, বিয়ে করেছে এক ইংরেজকে। চেনেন নাকি তাকে? চিনি মানে, বললেন লর্ড অ্যান্টনি। লেডি ব্ল্যাকনিকে চিনব না? ইংল্যান্ডের সবচেয়ে বড় লোকের স্ত্রী তিনি। আমরা সবাই চিনি তাকে। প্যারিসে আমরা একই স্কুলে পড়তাম, বলল সুজান। দুজনে একই সঙ্গে ইংল্যান্ডে এসেছিলাম ভাষা শেখার জন্য। ওকে তো ভালো মেয়ে বলেই জানতাম, সে যে এমন কাজ করবে ভাবাই জানা। আমারও বিশ্বাস হতে চাইছে না, বললেন স্যার অ্যান্ড্রু। মার্কুইস অফ সেন্ট সিডের বদনাম কেন করবেন উনি? নিশ্চয়ই কোথাও কোনো গণ্ডগোল। তা নয় স্যার, ঠান্ডা গলায় বললেন কাউন্টেস। মার্গারেট সেন্ট জাস্টের ভাই মার্কামারের রিপাবলিকান। আমার কাজিন মার্কুইস অফ সেন্ট সিডের সঙ্গে কী নিয়ে যেন গোলমাল হয়েছিল তার। সেন্ট জাস্টেও ছাপোষা লোক। রিপাবলিকান সরকার ওদেরকে গুপ্তচরের চাকরি দিয়েছে। এই হচ্ছে আসল ঘটনা। কেন জানতেন না? উড়ো খবর কানে এসেছিল, তবে পাত্তা দিইনি। মহিলার স্বামী স্যার পার্সি ধনী লোক, প্রিন্স অফ ওয়েলসের ঘনিষ্ঠ বন্ধু। কাজেই তার স্ত্রীর পরিবার সম্পর্কে কোনো কথা উঠলে প্রমাণ ছাড়া সেটা বিশ্বাস করি কিভাবে? যাকগে, বাদ দিন। ইংল্যান্ডে এখন শান্তিতে থাকতে পারলেই আমরা খুশি। ওই মহিলার মুখ যেন জীবনে আর দেখতে না হয়। তিনি যখন কথা বলছেন তখন একটা দুরাগত কোচের ঠন ঠন শব্দ শোনা গেল। ক্রমশ জোরালো হচ্ছে শব্দটা। এ মুহূর্তে খোয়া বিছানো রাস্তায় ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা গেল। পর মুহূর্তেই এক স্টেবল বয় কফি রুমের দরজা ঠেলে ঢুকে পড়ল। উত্তেজিত সে। স্যার পার্সি ব্ল্যাকনি তার স্ত্রীকে নিয়ে এক্ষুনি এসে যাবেন, উঁচু গলায় জানান দিল ছেলেটি। খানিক বাদেই ফিশারম্যান রেস্টের বারান্দার কাছে 4 ঘোড়ার টানা সুসজ্জিত কোচটি এসে থামল।